এবার অরুণাচল প্রদেশ ঘিরে নতুন করে বিরোধে জড়িয়েছে ভারত চীন। রাজ্যটির ২৭টি অঞ্চলের চীনা নামকরণ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে দুই প্রতিবেশীর মাঝে। অরুণাচল প্রদেশকে কেন্দ্র করে ফের একবার উত্তেজনা দেখা দিয়েছে ভারত ও চীনের মধ্যে। চীন ভারত যুদ্ধ শুরু হয়ে গেছে। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের তথ্য অনুযায়ী ভুল বদল করে নানা দেশ থেকে ভারতে ঢুকছে পাকিস্তানি এবং পাকিস্তানি বংশোদ্ভূত নাগরিক। ভারতে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি করতে পাকিস্তানের সূক্ষ্ম পরিকল্পনার অংশ হিসেবে এটা করা হচ্ছে বলে তথ্য পেয়েছে রয়ের কর্মকর্তারা। আর এমন তথ্য ফাঁস হওয়ার পরই নড়ে চড়ে বসেছে মোদী সরকার। বাংলাদেশের সাথে ভারত সুসম্পর্ক বজায় রাখতে চায়, কিন্তু বাংলাদেশ বোধহয় ওই বলে না সুখে থাকতে ভূতে কেলায়, যে সত্যি যদি বাংলাদেশ বা চায়না আমাদের পূর্ব ভারতে যারা বসবাস করি আমরা এই মুহূর্তে সুরক্ষা কতটা। পাকিস্তান আতঙ্কের দিন শেষ, এবার ভারতের বুকে কাঁপন ধরিয়েছে নয়া বাংলাদেশ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। এইমাত্র আমরা খবরটি জানতে পেরেছি যে বাংলাদেশের জন্য চরম এক সুখবর হতে চলেছে। সেই বিষয় নিয়ে আলোচনা করছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা কিন্তু ভিডিওর অংশ বিশেষ দেখে বুঝেই গেছেন কোন দিকে ইঙ্গিত করছে আজকের এই ভিডিওটি। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন। দর্শক শ্রোতা, আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে রাখবেন। এটি মধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। ভারত যুদ্ধ শুরু হয়ে গেছে। বেইজিং অরুণাচল প্রদেশের ২৭টি স্থানকে চীনা নামে অভিহিত করেছে, যেগুলোর মধ্যে রয়েছে পাহাড়, নদী, গিরিপথ, গ্রাম ও ধর্মীয় রথ। প্রত্যেকটির অক্ষাংশ ও দ্রাঘিমাংশ প্রকাশ করে চীন একে সরাসরি তাদের ভূখণ্ড বলে ঘোষণা দিয়েছে। এই ঘোষণার প্রতিক্রিয়ায় নয়াদিল্লির পক্ষ থেকে শুধুমাত্র বিবৃতি এসেছে যে অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ, অথচ বাস্তবে চীন প্রশাসনিক মানচিত্র, ভূগোল, নাম এবং সার্বভৌমতার ৪ স্তরের দখল প্রক্রিয়া শুরু করে দিয়েছে, যার প্রতিটি পদক্ষেপই একটি পূর্ণাঙ্গ সামরিক আক্রমণের ভূ রাজনৈতিক বিন্যাস। ভারতের রাজনৈতিক নেতৃত্ব এই আগ্রাসনের জবাবে কেবল মুখস্থ বিবৃতি পাঠিয়ে বলছে অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং চীনের এই নামকরণ ভিত্তিহীন, কিন্তু বাস্তবে চীন গত ৬ বছর ধরে এই অঞ্চলকে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে। ২০১৭ সাল থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত ধাপে ধাপে শতাধিক স্থানের নাম বদল করেছে চীন। তিব্বতের নামে তাদের মানচিত্রে একীভূত করেছে এবং ভারতীয় ভূখণ্ডকে নিজেদের প্রশাসনিক মানচিত্রে ঢুকিয়ে নিয়েছে। ২০২৪ সালের সর্বশেষ ধাপে ৩০টি এলাকা চিহ্নিত করে চীন ১ ঘন্টার মধ্যে তাদের রাষ্ট্রীয় মানচিত্রে পরিবর্তন এনে প্রকাশ করেছে। চীনের দাবি স্পষ্ট, ঐতিহাসিকভাবে অরুণাচল ছিল তিব্বতের অংশ এবং সেই সূত্রেই জাংনাং এখন চীনের স্বায়ত্তশাসিত এলাকার অন্তর্গত। এই দাবির পেছনে তারা কেবল কূটনৈতিক ভাষা ব্যবহার করছে না, তারা সামরিক উপস্থিতি, বেসামরিক প্রশাসন, ভাষাগত পুনর্গঠন এবং আন্তর্জাতিক প্রচার যন্ত্রের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ দখল নীতি বাস্তবায়ন করছে। এই অবস্থায় নয়াদিল্লির প্রতিক্রিয়া অত্যন্ত দুর্বল, বিভ্রান্তিকর এবং কেবলই প্রতিক্রিয়াশীল। কোনো পূর্ব প্রস্তুতি নেই, কোনো প্রতিরোধ পরিকল্পনা নেই, কোনো কূটনৈতিক ব্যারিকেড নেই, শুধু বিবৃতি আর জাতীয়তাবাদী সংবাদ প্রচারের মধ্য দিয়ে এই আগ্রাসন ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে রাশিয়া যে মন্তব্য করেছে তা ভারতীয় প্রশাসনের জন্য সরাসরি চরম অপমান এবং বাস্তবতার নিষ্ঠুর প্রতিফলন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, পশ্চিমারা সচেতনভাবে চীন ও ভারতের মধ্যে সংঘাত বাধাতে চাইছে, যাতে এশিয়ার শক্তিসম্পন্ন দুই রাষ্ট্র নিজেদের মধ্যে পরস্পর বিরোধে শক্তি ক্ষয় করে এবং এই ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইউরোপ গোটা অঞ্চলকে নিজেদের রাজনৈতিক ও সামরিক প্রভাবের অধীনে নিয়ে আসে। ভারতের এই দুর্বলতা চীনের আগ্রাসনকে উৎসাহ দিয়েছে। সীমান্তে যুদ্ধ না করেও চীন মানচিত্রে, প্রশাসনে এবং ইতিহাসে ভারতের অবস্থানকে মুছে ফেলেছে। লাদাখে একই কৌশল প্রয়োগ করে চীন আগে থেকে অঞ্চল দখল করেছে, এখন অরুণাচল নিয়ে একই পদ্ধতি কার্যকর করছে। ভারতের কৌশলগত ব্যর্থতা এখানেই, যেখানে প্রতিটি আগ্রাসনের জবাবে কোনো বাস্তব পদক্ষেপ নেওয়া হচ্ছে না, বরং দীর্ঘসূত্রিতা, মিডিয়া প্রতিক্রিয়া ও স্লোগান নির্ভর জনমতই হয়ে উঠেছে প্রতিরক্ষার প্রধান অস্ত্র। অথচ এইসব অস্ত্র কাগজে থাকলেও বাস্তবে চীনের রণনীতির কাছে একেবারে অকার্যকর। অরুণাচল এখন উঠেছে একটি প্রতীক, যেখানে ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার দুর্বলতা, চীনের কৌশলগত শৃঙ্খলা এবং পশ্চিমা ষড়যন্ত্রের সংখ্য। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের তথ্য অনুযায়ী ভুল বদল করে নানা দেশ থেকে ভারতে ঢুকছে পাকিস্তানি এবং পাকিস্তানি বংশোদ্ভূত নাগরিক। ভারতে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি করতে পাকিস্তানের সূক্ষ্ম পরিকল্পনার অংশ হিসেবে এটা করা হচ্ছে বলে তথ্য পেয়েছে রয়ের কর্মকর্তারা। আর এমন তথ্য ফাঁস হওয়ার পরই নড়ে চড়ে বসেছে মোদী সরকার। অনেকটা তড়িঘড়ি করে নিয়ম জারি করেছে, ভারতে অবৈধ কোনো বিদেশি অবস্থান করতে পারবে না। এরই মাঝে ভারত পুশব্যাক শুরুও করেছে, অবৈধদের ধরে ধরে পাঠিয়ে দিচ্ছে তাদের দেশে। নতুন নিয়ম আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে আগস্ট মাসের শুরু থেকে। এদিকে মোদী সরকারের এমন সিদ্ধান্তে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছে শেখ হাসিনা এবং পলাতক আওয়ামী লীগ নেতারা। আইন কার্যকর হওয়া মানে হাসিনা সহ অনেক অবৈধ আওয়ামী লীগ নেতাদের বাংলাদেশে ফিরতে হবে অথবা অন্য কোনো দেশে চলে যেতে হবে।
শেখ হাসিনা কার্যত পাসপোর্ট শূন্য এবং স্টেটলেস হয়ে মোদির বিশেষ কৃপায় ভারতে অবস্থান করছেন। ভারত সরকারের নতুন আইন কার্যকর হলে হাসিনার ক্ষেত্রে হয় তাদের নিয়মের ব্যাঘাত ঘটাতে হবে, না হলে তাকে অন্য কোনো দেশে পাঠাতে হবে। এখন দেখার বিষয় মোদি হাসিনার বিষয়ে কি সিদ্ধান্ত নেয়। সম্প্রতি ঘোষিত ভারতের এই নতুন নিয়মের বিষয়টি দেশটির গণমাধ্যমে প্রচার হওয়ার পর দেশটিতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতারা সহ শেখ হাসিনাও ভয়ানক চাপে পড়েছেন। কারণ ভারত সরকার অবৈধ নাগরিকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। ইতোমধ্যে অনেক বাংলাদেশিকে আটক করে পুশব্যাক করা হয়েছে। যদিও এখনো আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে সরাসরি অভিযান শুরু হয়নি, তবে আগস্ট থেকে তা জোরালো হবে বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে ভারতের বিভিন্ন রাজ্যে থাকা আওয়ামী লীগের প্রায় 1.5 লাখ নেতাকর্মী ও তাদের পরিবার চরম বেকায়দায় পড়তে যাচ্ছে, এমনটাই জানিয়েছে খোদ বিবিসি বাংলা। দেশে ফিরে যাওয়ার মতো নিরাপদ পরিস্থিতি না থাকায় নেতারা দ্বিধায় রয়েছেন। ভারতের আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে ভারত ছাড়ার পরামর্শ দিয়েছে এবং অন্য দেশে আশ্রয় নিতে বলেছে। এরই মধ্যে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার, যা তাদের দেশে ফেরাকে আরও অনিশ্চিত করে তুলেছে। শেখ হাসিনাও ভারতীয় সরকারের চাপের মুখে নেতাদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন, কিন্তু তাতে নেতাদের দুশ্চিন্তা আরও বেড়েছে। ভারতের নতুন অনুপ্রবেশ আইন অনুযায়ী নাগরিক নয় এমন কাউকে দেশটিতে থাকতে দেওয়া হবে না। ফলে ভারতের অবস্থান এখন আশ্রিত আওয়ামী লীগ নেতাদের জন্য বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। জানা গেছে নিরাপদ আশ্রয় খুঁজে নিতে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আওয়ামী লীগ নেতাকর্মীদের আরও 2-3 মাস সময় দিতে চায়। আগামী আগস্টে ভারত সরকার গ্রেপ্তার অভিযান আরও বাড়াবে। দেশটির সরকার পলাতক আওয়ামী লীগ নেতাদেরও ভারত ছাড়ার চাপ দিয়েছে। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অরুণাচল, মেঘালয় সহ ভারতের আরও কয়েকটি রাজ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের লক্ষাধিক নেতা আশ্রয় নিয়েছেন। 9 মাসেরও বেশি সময় নিরাপদে বসবাস করলেও অবৈধ নাগরিকের বসবাস ঠেকাতে ভারত সরকারের অবস্থান আওয়ামী লীগের নেতাদের ভেতরে দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের সাথে ভারত সুসম্পর্ক বজায় রাখতে চায়, কিন্তু বাংলাদেশ বোধহয় ওই বলে না সুখে থাকতে ভূতে কেলায়, যে সত্যি যদি বাংলাদেশ বা চায়না আমাদের পূর্ব ভারতে যারা বসবাস করি আমরা এই মুহূর্তে সুরক্ষা কতটা। পাকিস্তান আতঙ্কের দিন শেষ, এবার ভারতের বুকে কাঁপন ধরিয়েছে নয়া বাংলাদেশ। এই উপমহাদেশে এতদিন ভারত পাকিস্তান ছিল চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ। ভারতের দুশ্মনের তালিকা ধীরে ধীরে বড় হচ্ছে। এবার পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ এবং চীনকেও জানের দুশ্মনে পরিণত করেছে ভারত। 7 সিস্টার্স এবং অরুণাচল প্রদেশ নিয়ে বাংলাদেশ এবং চীনের মাঝে চলছে নতুন উত্তেজনা। 7 সিস্টার্স, নেপাল এবং ভুটানকে ঘিরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন অর্থনৈতিক মডেল প্রকাশ পেয়েছে, যা ভারতের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। অন্যদিকে চীন অরুণাচল প্রদেশের নাম বদলে দিয়েছে। অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত বলে দাবি করে আসছে চীন। এর ফলে 3 দিক থেকে চাপে ভারত। কাশ্মীরে পাকিস্তান, 7 সিস্টার্সে বাংলাদেশ এবং অরুণাচল প্রদেশে চীন। এ নিয়ে কি বলছে পশ্চিমা মিডিয়া, আসুন তা দেখি। অনেকের এই মুহূর্তে একটা প্রশ্ন, সে প্রশ্নটা জায়গাটা স্বাভাবিক। পাকিস্তানকে তো আমরা শায়েস্তা করে নিয়েছি, কিন্তু চায়না নিজের বদমাইশি কি কমাবে? চায়না যে কাজটা করছে এই মুহূর্তে সেটা হলো ভারতকে চাপে রাখার চেষ্টা। কারণ ভারতের উত্থান অনেক দেশ তারা ভালোভাবে নিতে পারছে না, তাদের চিরবির 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 করছে। চায়নার পাশাপাশি আরেকটা দেশ যে দেশটা কনস্ট্যান্ট ক্রমাগত সমস্যা ক্রিয়েট করে চলেছে তা হলো বাংলাদেশ। বাংলাদেশকে আমরা বন্ধু ভাবতাম যেভাবে আমরা টার্কিকে বন্ধু ভাবতাম, কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে পাকিস্তানের কোনো জঙ্গিকে নিজের ঘরে রাখেনি এরকম কোনো গ্যারান্টি দিতে পারছে না। তার উপরে বাংলাদেশের এই মুহূর্তে যিনি প্রধান রয়েছেন অর্থাৎ সেই মেরুদণ্ডহীন মোহাম্মদ ইউনূস, তিনি এই মুহূর্তে 7 সিস্টার অর্থাৎ ভারতের 7টি রাজ্য, উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য, সেই রাজ্যগুলোকে দেশ হিসাবে বোঝানোর চেষ্টা করছেন। এটা প্রথম থেকে মোহাম্মদ ইউনূস হোক বা বাংলাদেশ, এটা প্রথম থেকে করার চেষ্টা করছে। অর্থাৎ 7 সিস্টারকে আলাদা করে দেওয়ার একটা সুপ্ত বাসনা যেন 7 সিস্টার নেওয়ার খোয়াব দেখছে বাংলাদেশের অনেকে। পাকিস্তান পরমাণু শক্তিধর একটি দেশ, নাকানি চোবানি তো খেলোই, পাকিস্তান পায়ে পড়ে ভারতকে হাত ক্ষমা ঘেন্না করার জন্য অনুরোধ করলো, এবং তারপর ভারত এখন অব্দি যে যে জিনিসগুলো করেছে তাতে পাকিস্তানের কোমর ভেঙে গেছে। বাংলাদেশ যেন পাকিস্তানের পথ অনুসরণ না করে। বাংলাদেশের অনেকে, একজন জেনারেল সাহেব আমি দেখছিলাম যিনি বলছেন যে পাকিস্তানের সাথে যদি ভারত যুদ্ধে যায়, যদি পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে নেওয়ার চেষ্টা হয়, আমরা তাহলে কেন 7 সিস্টার নেওয়ার চেষ্টা করবো? এই সমস্ত কিছু করতেও যাবে না ভাই। বাংলাদেশের সেই সমস্ত বীরপুরুষকে বলছি, এই সমস্ত ভাবনা চিন্তাও যেন স্বপ্নের মধ্যে মেরে ফেলো। বাংলাদেশের সাথে ভারত সুসম্পর্ক বজায় রাখতে চায়,
কিন্তু বাংলাদেশ বোধহয় ওই বলে না সুখে থাকতে ভূতে কেলায়, সুখে আছে বাংলাদেশ, হঠাৎ করে মাথার মধ্যে ভূত কিলবিল কিলবিল করছে। তাদের মনে হচ্ছে, বাংলাদেশিদের মনে হচ্ছে তারা পাকিস্তানি হবে, বাংলাদেশের মনে হচ্ছে তারা পাকিস্তান হবে। কিন্তু ভারতবাসীকে আমি এই কথাটা জানাতে চাই এই মুহূর্তে যে সত্যি যদি বাংলাদেশ বা চায়না আমাদেরকে এমন কিছু প্রতিকূল পরিস্থিতির মধ্যে ঠেলে ফেলে দেয়, আমরা কি নিরাপদ আছি? দেখুন, সত্যি কথা বলতে পশ্চিম দিকে আমরা যা যা দেখলাম, অর্থাৎ গুজরাটের বাসিন্দা যারা, পাঞ্জাবের বাসিন্দা যারা, জম্মু অ্যান্ড কাশ্মীরের বাসিন্দা যারা, তাদের ঘুম উড়ে গেছিল। সত্যি ঘুম উড়ে যাওয়ার মতনই। যদি আমাদের সুদর্শন চক্র বা এয়ার ডিফেন্স সিস্টেম না থাকতো, যদি আমাদের মিসাইল ধ্বংস করার মতন বা ড্রোন ডিটেক্ট করার মতন কোনো সিস্টেম না থাকতো, তাহলে ঘুম উড়ে যাওয়ার মতনই, যেরকম পাকিস্তানের মানুষজনের ঘুম উড়ে গেছিল ভারতের একের পর এক মিসাইল স্ট্রাইকে। কিন্তু পূর্ব ভারতে, অর্থাৎ আমাদের পূর্ব ভারতে যারা বসবাস করি আমরা, অর্থাৎ পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, এই সমস্ত জায়গা, এবং নির্দিষ্টভাবে বলতে গেলে সিকিম, মণিপুর, মিজোরাম, অসম, এই সমস্ত জায়গায় তাদের, বা ধরুন অরুণাচল প্রদেশের যারা বাসিন্দা রয়েছে, তাদের এই মুহূর্তে সুরক্ষা কতটা? পাকিস্তানের পর এবার বাংলাদেশ ও চীনকেও মোকাবেলা করতে হবে ভারতকে। ভারতীয় মিডিয়া দাবি করছে পাকিস্তানকে দেখে নাকি বাংলাদেশের শিক্ষা নেওয়া উচিত। হ্যাঁ, আমরা পাকিস্তানকে দেখে শিখলাম কিভাবে মিসাইল হামলার জবাবে মিসাইল হামলা করে জবাব দিয়েছে পাকিস্তান। ভারতের ব্যর্থ পররাষ্ট্রনীতির কারণে আজ পাকিস্তান কাশ্মীর দখলের পথে, অন্যদিকে বাংলাদেশ 7 সিস্টার্স দখলে নিচ্ছে। সেই সাথে চীন অরুণাচল প্রদেশকে দখল করার পায়তারা করছে বলে দাবি ভারতের। 3 দিক থেকে চাপ পেয়ে রীতিমতো প্রেসার কুকারে পরিণত হয়েছে ভারত। সে রাজনীতিতে সম্ভবত বড় কোনো ঘটনা ঘটতে যাচ্ছে। এটি হতে পারে দুর্ঘটনা, কিংবা এটি হতে পারে যুগ সন্ধিক্ষণের যুগান্তকারী কোনো সফলতা। আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যেভাবে ভালো মনে করেন বা যেভাবে আপনাদের বিবেকে যাকে বলা হয় এটাকে সাড়া দেয়, ঠিক সেভাবেই আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন। প্রথমত ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি ইতিবাচক কথা বলি, যে প্রকল্পগুলো তিনি হাতে নিয়েছেন এবং জিদ ধরেছেন যে কাজগুলো করবেন, সেই কাজগুলোতে যদি তিনি সফল হন, বাংলাদেশ যাকে বলা হয় একটা নতুন মানচিত্র পাবে, বর্ধিত মানচিত্র, নতুন একটা মর্যাদা পাবে যদি তিনি করতে পারেন। এবং আমাদের যে জীবনমান, এই জীবনমান সম্ভাবনার স্বর্ণের শিখরে পৌঁছে যাবে। প্রথম থেকে বলি চট্টগ্রাম বন্দরের কথা। চট্টগ্রাম বন্দরকে তিনি বিদেশি যারা অপারেটর রয়েছে তাদের হাতে দিতে চাচ্ছেন অপারেট করার জন্য। এখানে নেদারল্যান্ডের একটা কোম্পানি, দুবাইয়ের একটা কোম্পানি বা সিঙ্গাপুরের যে রাষ্ট্রীয় সংস্থা, তাদের কথা হচ্ছে। এগুলো নিয়ে অনেক সমালোচনা আছে, পক্ষে বিপক্ষে আছে। আমি ব্যক্তিগতভাবে একজন পোর্ট ইউজার হিসেবে আমি যেটা বলার চেষ্টা করেছি, যেটা এই কারণে এই মুহূর্তে আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ একটা বিষয়। তো সেটাকে হয়তো সরকার বিবেচনা করবে নানাভাবে করে, তারা যদি পরিমার্জিত হয়ে পরিশোধিত হয়ে চট্টগ্রাম বন্দরের যে স্টেক হোল্ডার রয়েছেন তাদের সঙ্গে সমঝোতা করে বুঝিয়ে সুঝিয়ে যদি সত্যিকার অর্থে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে পারেন। এবং ধরুন এখন চট্টগ্রাম বন্দরে 18 লাখ কন্টেনার বা 30 লাখ কন্টেনার ধরুন এখন পরিবহন করা হচ্ছে। এটিকে যদি সক্ষমতায় ডবল করা যায়, দ্বিগুণ করা যায়, 3 গুণ করা যায়, এটি সম্ভব। এর কারণ হলো যে আমাদের দুটো বন্দর, মংলা, চট্টগ্রামের চেয়ে কিন্তু মংলা বন্দর আরও যাকে বলা হয় উপযোগী এবং আরও গুরুত্বপূর্ণ। এবং সেখানে মংলার যে চ্যানেলটা রয়েছে, সেখানে যদি চ্যানেলটা ঠিকমতো চালানো যায়, তাহলে এখানে আসলে ডিপসির মতোই এটাকে ব্যবহার করা সম্ভব। এদের ড্রাফট অনেক বেশি মংলা বন্দর। ফলে পাকিস্তান জামানাতে কিন্তু চিটাগংয়ের সাথে পাল্লা দিয়ে খুলনা এলাকাতে শিল্প কলকারখানা তৈরি হয়েছিল, খুলনা, যশোর, সাতক্ষীরা, নড়াইল, যশোর, এই সকল এলাকাতে। এবং চট্টগ্রাম বেল্টের শিল্প কলকারখানার চাইতে খুলনা বেল্টের শিল্প কলকারখানা কোনো অংশে কিন্তু কম ছিল না। কিন্তু আমরা সেই বন্দরটা আসলে, চালনা বন্দরটাকে ওইভাবে সংগ্রহণ করতে পারিনি, বিভিন্ন কারণে সেটাকে স্বাধীনতার পরে গুরুত্ব দেওয়া যায়নি। এর মূল কারণ ছিল আইন শৃঙ্খলার অবনতি, অর্থাৎ পূর্ব বাংলার সর্বহারা পার্টি, জাসদ থেকে শুরু করে সব কিছু, পদ্মার ওপারের যে পরিবেশ পরিস্থিতি, এটা ভীষণ রকমভাবে অবনতি হতে থাকে। এর ফলে ব্যাংকিং ব্যবস্থা, বিমা ব্যবস্থা থেকে শুরু করে লেবার সংকট সব মিলিয়ে ওই অঞ্চলে যে শিল্প কলকারখানা মার খায়। পদ্মা সেতু তৈরি হওয়ার পর এখন আমাদের আসলে সেই যাকে বলে একটা নতুন সম্ভাবনা তৈরি হয়েছে মংলা বন্দরকে কেন্দ্র করে। শেখ হাসিনার জামানাতে পায়রা বন্দর করা হয়েছে, ডিপসি বন্দর, এটা একটা শ্বেতহস্তি। এর কারণ হলো এটা কোনো দিন যাকে বলা হয় এই বন্দর ভালো হবে না। ফলে এটাকে যত সম্ভব দ্রুত
এটাকে বন্ধ করে এটাকে একটা নৌবন্দর হিসেবে ঠিক মংলার সাথে কানেক্ট করে একটা সেই রামনাবাদ নদীর মোহনাতে একটা কলকাতার মতো হলদিয়ার মতো একটা নৌবন্দর হিসাবে এটিকে যদি চালু করা হয় দক্ষিণ অঞ্চলের জন্য, মূল বন্দর থাকবে চালনা এবং সেই চালনা থেকে ফিডারের মাধ্যমে নৌবন্দর হয়ে এখানে আসবে, তাহলে এটা হয়তো ফলপ্রসূ হবে। কিন্তু এটাকে ডিপসি হিসেবে এখানে যে ইনভেস্টমেন্ট, এটা কোনোদিন সম্ভব নয়। ওখানে যে সমুদ্রের যে ড্রাফট এবং ওখানে সমুদ্রের যে রাপসি, এটার যে অবস্থা যারা জানেন তারা জানেন যে এটা যতদিন পর্যন্ত বঙ্গোপসাগর থাকবে ততদিন পর্যন্ত ওখানে ডিপসি হবে না। আমি নিজে এটার একটা ভুক্তভোগী। আমি একবার, আমার তো জাহাজ ব্যবসা আছে, আমি সেই একটা কোম্পানি এসে বললো যে এরকম আমার বিরাট লস হয়েছে, প্রায় কোটি 5 কোটি 6 কোটি টাকার মতো লস হয়ে গেছে। সেটা হলো যে 50,000 মেট্রিক টনের পাথর নিয়ে একটা জাহাজ আসলো এবং ওই জাহাজের এজেন্ট ছিলাম আমি বাংলাদেশে, এবং সেই জাহাজ মংলা থেকে ওখানে 2 মাস বসে আমরা আনতে পারিনি। সিরিয়াস একটা প্রবলেম হয়ে গেছিল এবং লাস্টে আমার সেই এজেন্ট গেছে, আমার টাকা গেছে। তারপর শেষে যারা এই মাল আমদানি করেছিল পদ্মা সেতুতে, তারা সেই পাথর সাপ্লাই দেবে, তাদেরও ব্যবসা বাণিজ্য চলে গেছে। চাইনিজ কোম্পানিকে তারা সময় মতো পাথর দিতে পারেনি। তো আমি নিজে এটার ভুক্তভোগী হিসেবে আমি এটা জানি। এর কারণ হলো আমি ওই এলাকার বাসিন্দা। আমি যখন দেখলাম যে একটা নতুন পোর্ট হচ্ছে, ডিপসি পোর্ট আছে, ঠিক আছে, এখানে আমরা আনি, কিন্তু আমরা যদি মংলাতে আনতাম তাহলে আমাদের এই সমস্যাটা হতো না। তো সেই দিক থেকে এখানে আসলে ডিপসি পোর্ট কখনোই সম্ভব হবে না, যেটা ব্রিগেডিয়ার শাখাওয়াত বলেছেন। কাজে এটা একটা শ্বেত হস্তি না, এটা আরও অনেক কিছু, এটাকে ব্ল্যাক হোল বলতে পারেন বাংলাদেশের। এটা শেখ হাসিনার একটা ভুল সিদ্ধান্ত। এই জিনিসটা স্টপ করে, হ্যাঁ, এখানে যে স্থাপনাগুলো রয়েছে একটা বড় মাপের নদী বন্দর হতে পারে, এখানে ভীষণ রকম বড় মাপের নদী বন্দর হতে পারে, সেটা কলকাতার হলদিয়ার মতো, হলদিয়া বন্দরের মতো হতে পারে, এতে কোনো অসুবিধা নেই। অন্যদিকে চট্টগ্রাম যে বন্দর, সেই চট্টগ্রাম বন্দরে এখন যে নিউ মুরিং টার্মিনাল রয়েছে, তারপর শেষে আমরা যখন আগে ছিল পুরনো টার্মিনাল 81-82 সনে, তো সেখানে প্রথম মাল্টিপারপাস টার্মিনাল নিয়োগ করা হলো এবং সাবের হোসেন চৌধুরী কোম্পানি, কর্ণফুলী গ্রুপ, এই প্রথম মাল্টিপারপাস তারা সে প্রাইভেট সেক্টর এটা তৈরি করলো। ওটা আবার সরকার পরবর্তীতে 800 কোটি না 1000 কোটি টাকা দিয়ে ওটা আবার কিনে নেয় তার কাছ থেকে, যে না, এরকম একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানায় থাকতে পারে না। এখন পুরোটাই রাষ্ট্রীয় মালিকানায় আছে। আর প্রাইভেট ইয়ার্ডগুলো, বড় বড় প্রাইভেট ইয়ার্ডগুলো, অসংখ্য প্রাইভেট ইয়ার্ড তৈরি হয়েছে এক্সপোর্টের জন্য, ইম্পোর্টের জন্য, সেগুলো বাইরে, কিন্তু মূল বন্দর এখনো পর্যন্ত সরকারের হাতে, কাস্টমস বন্দরের হাতে। এখন এটাকে ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশিদের হাতে দিতে যাচ্ছেন এবং আলটিমেটলি এই কাজ তাকে করতে গেলে তাকে কাস্টমসটাও বিদেশিদের হাতে দিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। ওখানে মানে ট্যাক্সেশন, তারপর শেষে ওখানে যা কিছু হয়, কারণ হলো যত রকম ওখানে সেশন জট হয়, যানজট হয়, যা কিছু হয়, এর মধ্যে বন্দর যদি 10% জড়িত থাকে, 90% থাকে কাস্টমস। এটাকে যদি তিনি ওভারকাম করে সিঙ্গাপুরের মতো, হংকংয়ের মতো, যেখানে একটা 5000 কন্টেনার নিয়ে আসে একটা জাহাজ মোটামুটি 7-8 ঘন্টার মধ্যে যেখানে আনলোড করা হয়, তো সেখানে এরকম একটা জাহাজ আমাদের বন্দরে ভিড়তেই অনেক সময় 7-8 দিন সময় লাগে, 7-8 ঘন্টা লাগে হলো ডিসচার্জ করতে। আর এখানে বার্থিং পেতে কর্ণফুলীর ভিতরে ঢুকে টো করে, মানে এই নিয়ম আছে। ধরেন আপনার একটা জাহাজ আসলো, সেই জাহাজ সে ডিপসিতে বসেই সে চট্টগ্রাম বন্দরের ট্রাফিক ডিপার্টমেন্টে যোগাযোগ করবে, কন্ট্রোল টাওয়ারে, তারপরে তাকে অনুমতি দেওয়া হবে, বার্থিং পারমিশন দেওয়া হবে, এরপর তাকে টো করে টেনে সেই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, ট্রাফিক বিভাগ আনবে। এবং এই কাজ করতে সাধারণত এখন 7 থেকে 8 দিন সময় লাগে, এবং যখন কনজেশন চলে যেটাকে, তখন দেখা যাচ্ছে 15 দিন 1 মাস পর্যন্ত চলতে থাকে। এবং এরকম বড় বড় জাহাজ আসছে যে জাহাজে প্রতিদিন $20,000-25,000 ওই আউট অ্যানকারেজে বসে থেকে তাদেরকে ড্যামারেজ গুনতে হয়, এখানে জাহাজের যে ইঞ্জিন 24 ঘন্টা চালু রাখতে হয়। তো এই দুরবস্থা থেকে, অব্যবস্থাপনা থেকে বের হয়ে আসার জন্য সিঙ্গাপুরের আদলে, এমনকি কলম্বো বন্দরের আদলে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এই কাজটি করেন, বাংলাদেশ কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু এটার সম্ভাবনা যতটা না বেশি, তার চেয়ে ঝুঁকি 3 গুণ বেশি। যদি এখানে ফেল করার পরে বিদেশিরা তারা তাদের ইনভেস্টমেন্ট ফেরত চাইবে সরকারের কাছে, শ্রমিক আন্দোলনরা তারা আন্দোলন করবে, ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে, এবং এখন বন্দরের যে দুর্নীতি বা অনিয়ম আছে এটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আপনি ধরেন মশা মারার ওষুধ দিলেন, কিন্তু সেই ওষুধ কাজ করল না, তখন মশা আরও বেপরোয়া হয়ে পড়ে, এই গেল ওনার সমস্যা। দ্বিতীয়ত যে ঘটনা, সেটা হলো করিডোর, মানবিক করিডোর। তো এটা নিয়ে তিনি কাজ করছেন জাতিসংঘের তত্ত্বাবধানে, এখানেও কিন্তু ঝুঁকিটা বিশাল। এখন এই কাজ করে যদি আরাকান আর্মির সঙ্গে তার একটা সমঝোতা হয়, এবং তিনি যদি এই 10 লাখ, 12 লাখ, 15 লাখ রোহিঙ্গাকে সীমান্তের বাইরে, এমনকি ওপারে নো ম্যানস ল্যান্ডে নিয়ে যেতে পারেন, এটা আমাদের জাতির জন্য একটা বিরাট, যাকে বলা হয়, প্রাপ্তি। 2 নম্বর হলো যে তিনি এখন যে চেষ্টা করছেন
প্র্যাকটিক্যালি এবং ফ্র্যাঙ্কলি, সেটা আমেরিকার সহযোগিতা নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর এনগেজমেন্ট নিয়ে আরাকান আর্মিকে শক্তিশালী করে সেখানে একটা আলাদা স্বতন্ত্র রাষ্ট্র তৈরি করার জন্য। ফলে কি হচ্ছে, মায়ানমারের সাথে সার্কিট ব্রেকার হিসেবে এই ছোট রাষ্ট্রটি থাকবে এবং এটি আকার আকৃতিতে ওখানে দুটো রাষ্ট্র হবে। একটা হলো রোহিঙ্গাদের জন্য এবং আরাকান আর্মিদের জন্য একটা এলাকা, যেটাকে এখন মানে আরাকান বলা হচ্ছে, আর একটা হলো পাশের ছোট আরেকটা এলাকা শিন। এটি আমাদের একটা বাংলাদেশের বড় সড়ো উপজেলার মতো এলাকা। তো কাজে এই দুটো রাষ্ট্র বাংলাদেশের জন্য আসলে যাকে বলে ঝামেলা হবে না এবং এখন যেভাবে মায়ানমারকে আমরা থ্রেট মনে করছি এবং যে সমস্যা হবে, সেখানে যদি এই জিনিসটা পারা যায়, তাহলে কিন্তু আমাদের জন্য একটা বিশাল মানে একটা ঐতিহাসিক যে কাজটা অতীতে শায়েস্তা খানও পারেন নাই, এরকম একটা লাভ হবে। এবং সামনে যদি ওই দুটো রাষ্ট্র অর্থাৎ চীন এবং আরাকান তারা যদি বাংলাদেশের সঙ্গে কনফেডারেশন করে বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে চান অধিকতর স্বায়ত্তশাসন নিয়ে, তা সেক্ষেত্রে বাংলাদেশের মানচিত্র তো বিশাল হয়ে গেল। নাপ নদীর উপর আমাদের একছত্র আধিপত্য চলে আসলো এবং তখন এই চট্টগ্রামের মতো করে এই নাপ নদীর মোহনাতে দেখা গেল যে সেন্ট মার্টিনকে কেন্দ্র করে একটা ডিপ সি পোর্ট সেখানে হতে পারবে, এরকম একটা ঝুঁকি। কিন্তু যদি উনি ফেল করেন তাহলে এই বন্দর এবং এই যে মানবিক করিডোরের উছিলে পুরো চট্টগ্রাম বেল্ট আমরা হারিয়ে ফেলব, ভীষণ রকম হারিয়ে ফেলবো। তো এরকম যাকে বলা হয় সম্ভাবনা এবং ঝুঁকি, এই দুটোর মধ্যে আমরা এখন পড়েছি। এখানে হতাশ হওয়ার যে কারণ হলো যে এই সরকারের ম্যান্ডেট, জনসমর্থন এবং আমলাতান্ত্রিক সমর্থন, কূটনৈতিক যে সমর্থন ওয়ার্ল্ড ওয়াইড এটি নেই, খুবই অল্প, নেই বললেই চলে। তো কাজে এত বড় একটা ঝুঁকি আসলে এই সরকারের পক্ষে নেওয়া সত্যিকার অর্থে এটি ম্যাটেরিয়ালাইজ করা যাবে না, এটি হলো অবস্থা। আবার অনেক সময় বড় কাজগুলো হঠাৎ হয়ে যায়। পৃথিবীর অনেক সময় ছোট ঘটনা থেকে অনেক বড় ঘটনা ঘটে যায়, প্রকৃতি এভাবে ঘটিয়ে দেয়। একটা ছোট বারুদের টুকরা বা এক বিন্দু শিশির থেকে দেখা গেল বিরাট একটা মহাসাগর রচিত হয়ে গেল। ছোট্ট একটা দুর্ঘটনা থেকে একটা বিশাল বনভূমি, সেখানে দাবানল শুরু হয়ে গেল এবং সেই দাবানলে দেখা গেল সেখানে একটা মরুভূমি তৈরি হয়ে গেল। অবাক হয়ে যাবেন যে ভারতের যে গভীর মরুভূমি, এ কিন্তু একসময় গভীর জঙ্গল ছিল। এরকম অনেক ঘটনা ঘটে। কাজেই এই যে বাংলাদেশে একটা ঘটনা ঘটতে পারে, এখন সেটা নেতিবাচক হতে পারে, ইতিবাচক হতে পারে, কিন্তু ঘটবেই, এরকম একটা অবস্থায় আমরা কিন্তু পৌঁছে গেছি। তার সঙ্গে যে পায়ের আওয়াজ, এখন পায়ের আওয়াজ বলতে কি বোঝায়? নর্মালি আমরা গলার আওয়াজের কথা জানি, তারপর অন্য কোনো শব্দের কথা জানি যেগুলো দৃশ্যমান, কিন্তু যখন পায়ের আওয়াজ শোনা হয়, বলা হয়, এটিকে সাধারণত নেতিবাচক অর্থে একটা যুদ্ধ ভাব, একটা সামরিক ভাব, একটা সামরিক শাসন, একটা মিলিটারি যাকে বলা হয় ইনভেশন, এরকম মনে হয়। তো সেটা দেশি হতে পারে, বিদেশি হতে পারে। এবং এটা কেন? এর কারণ হলো যখন এরকম একটা দুর্বল অবস্থার মধ্যে পড়ে, তখন বহু পক্ষ সেখানে যুক্ত হয়ে পড়ে। এটা ছোট বড় কথা নয়। আফ্রিকার আপনি দেখেন, সেই বুর্কিনা ফাসোর মতো একটা রাষ্ট্র, সেখানে কি হচ্ছে, কিংবা ধরুন রুয়ান্ডাতে কি হয়েছে। তাদের কিন্তু ছোট্ট একটা দেশ রুয়ান্ডা, অর্থনীতি অত ভালো না, কিছু না, কিন্তু সেখানে কি হয়েছে, সেখানে কেন পশ্চিমারা একেবারে ঝাঁপিয়ে পড়েছে। উগান্ডার মতো একটা দেশ, সেখানে কি হয়েছে বা এখনো কি হচ্ছে। তো সেদিক থেকে বাংলাদেশ ধরেন অনেক বড় সব দিক থেকে এবং অনেক সম্ভাবনাময়। এবং এখন গ্লোবালি যে অর্থনীতি এবং গ্লোবালি যে ভূতাত্ত্বিক যে রাজনীতি, সেই রাজনীতিতে এখন সেন্টার পয়েন্ট হয়ে গেছে বাংলাদেশ। তো সেদিক থেকে এখানে একটা বড় কিছু ঘটতে যদি দেখা যায়, সেটা ইতিবাচক হোক বা নেতিবাচক হোক, সেখানে বিদেশিরা ঝাঁপিয়ে পড়বে। যদি ইতিবাচক হয়, তাহলে এখানে বিল গেটস আসবেন, স্টিভ জবস আসবেন, তারপরে মার্ক জাকারবার্গ আসবেন, আরও সবাই আসবেন। ভারতের রিলায়েন্স আসবেন, আদানিরা তো আসেনি, আরও অনেকে আসবেন, হিন্দুজারা আসবেন, এটা স্বাভাবিক। চীনের প্রেসিডেন্ট বাংলাদেশে ঘন আসবেন। আর যদি খারাপ অবস্থা তৈরি হয়, তাহলে কি হবে? লাদেন বাহিনী আসবে, তারপর আল কায়দা আসবে, আইএস আসবে, হিজবুত তাহরির আসবে, গোলাবারুদ আসবে, AK-47 আসবে, ফেন্সিডিল আসবে, গাঁজা আসবে, ইয়াবা আসবে, আরও কত কি, মারিজুয়ানা আসবে, হেরোইনে আসবে, সাপ আসবে, ব্যাং আসবে, বেজি আসবে, সান্ডাও আসবে, আর কফিলও আসবে। কাজে এরকম একটা জটিল অবস্থায় সতর্ক হওয়া ছাড়া আর দোয়া প্রার্থনা করে অপেক্ষা করা ছাড়া আমি আসলে কিছু দেখছি না। আল্লাহ আমাদের সবাইকে
প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।